বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ভারতীয় রাজনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে ভারত কিভাবে নানা বৈচিত্র্যের মধ্য থেকেও তার পলিটিক্যাল ইউনিটিকে ঠিক রেখেছেন। বন্ধুরা, আমরা জানি ভারত হচ্ছে একটি বড় এবং বহুল জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ এবং তার অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে। প্রতিটা অঙ্গরাজ্যের মধ্যে নানা ধরনের জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস রয়েছে। এত বৈচিত্র্যতার মধ্যেও কিভাবে ভারত তার এই ইউনিটিটা ঠিক রেখেছেন, কোন ধরনের পলিটিক্স বা কোন ধরনের ফিলোসফিগুলো এই ইউনিটি ইন ডাইভার্সিটির পিছনে রয়েছে, সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি কথা বলে নিতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আজকের আমাদের আলোচ্য টপিকে চলে যায়। ভারত কিভাবে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ নানা বৈচিত্র্যতার মাঝে তার নিজের ঐক্যকে টিকিয়ে রেখেছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আগে ইউনিটি ইন ডাইভার্সিটি এই জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, ইউনিটি ইন ডাইভার্সিটি বলতে যেটা বোঝানো হয় যে টুগেদারনেস, ওয়াননেস ইন স্পাইট অফ ইমেন্স ডাইভার্সিটি। অর্থাৎ আপনার একটা দেশের মধ্যে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিন্নতা বা বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও একটা দেশের জনগণ যখন একত্রে মিলেমিশে বসবাস করে, এক দেশ, এক জাতি, এক ধর্ম, বর্ণ বিশ্বাস করে, তখনই কি সেটা কি হয়? ইউনিটি হয়। অর্থাৎ অল অফ আর ইন এ সেম ম্যানার, সবাই যখন নিজেদেরকে একই মনে করে তখনই তাদের মাঝে কি হয়? ইউনিটিটা প্রতিষ্ঠিত হয়। তো মূলত ইউনিটি বলতে বোঝানো হয় সেটা হচ্ছে যে টুগেদারনেস, ওয়াননেস ইন স্পাইট অফ হ্যাভিং ইমেন্স ডাইভার্সিটি। তো বন্ধুরা, চলুন এরপরে দেখি কিভাবে ভারত তার ইউনিটিকে টিকিয়ে রেখেছে। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে ভারতের ইউনিটি কিভাবে টিকিয়ে রেখেছে সেটা যদি আলোচনা করতে যাই, প্রথমে আমরা দেখি যে তার জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি ভারতকে একতা দান করতে একটা প্রচুর পরিমাণে সাহায্য করেছে। আমরা যদি দেখি যে হিমালয় থেকে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের মধ্যে যে এরিয়াটা রয়েছে সেটা ভারতকে একটা অভিন্ন একটা মানচিত্র বা ম্যাপ দিয়ে থাকে। তো বন্ধুরা, আরেকটা যদি দেখি, ভারতবর্ষ বলে একটা স্লোগান রয়েছে তাদের মাঝে। এই স্লোগান, বন্ধুরা, আমরা যে পলিটিক্যাল স্লোগানগুলো বা বিভিন্ন স্লোগানগুলো কিন্তু মিছামিছা না। এই স্লোগানগুলো একটা জাতির, একটা মানুষের প্রেরণা হয়ে দাঁড়ায়, ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। তো ঠিক একইভাবে ভারতবর্ষ যে স্লোগানটা রয়েছে সেটা ভারতকে কি করেছে? তাকে একটা ইউনিটি দান করতে চেষ্টা করেছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইউনিটি দান করার চেষ্টা করেছে। তো বন্ধুরা, তারপর আমরা যদি দেখি যে মধ্যযুগে মুসলিম যারা শাসক ছিল তারাও কিন্তু ভারতকে একই জাতি হিসেবে শাসন করেছেন এবং ভারতের যে পলিটিক্যাল ট্যাঙ্কগুলো, পলিটিক্যাল এরিয়াগুলো বা পলিটিক্যাল যদি প্র্যাকটিসগুলো বলি, সেটা কিন্তু ওয়ান নেশনের উপর বেস করেই প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, তারপর যদি দেখি যে আরেকটা মহাভারত স্লোগান, এই মহাভারত, এই কথাটা, এই স্লোগানটাও ভারতকে কি করেছে? ভারতকে একটা জিওগ্রাফিক্যাল ইউনিটিতে দাঁড় করানোর চেষ্টা করেছে। তারপর সেমভাবে ভারত মাতা, এটা তো তাদের ধর্মীয় স্লোগান, যেটা তাদেরকে আরও বেশি কি করে, মানে ইউনিটির দিকে ধাবিত করে। তারপর যদি দেখি যে বন্দে মাতরম। সো এই টার্মগুলো, এই স্লোগানগুলো তাদেরকে কি করেছেন? ভারতকে একটা জিওগ্রাফিক্যাল ইউনিটি দান করেছেন। ফলে আমরা দেখি নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতে কি রয়েছে? একটি ইউনিটি রয়েছে। বন্ধুরা, তারপর যদি আমরা দেখি যে রেসিয়াল ইউনিটি, ভারতে কি রয়েছে? একটি জাতিগত একতা রয়েছে। বন্ধুরা, ভারতে বিভিন্ন জাতি থাকলেও তাদের মধ্যে একতা রয়েছে। কিভাবে আমরা দেখি? সেটা হচ্ছে, দেখেন যে ইন্ডিয়াতে কি রয়েছে? নানা ধরনের এথনিসিটি এবং কালচার রয়েছে। তো এই সবগুলো এথনিসিটি এবং কালচার, কেউ তো তার নিজের এথনিসিটি কালচারকে কি করতে পারে না, টোটালি সে রিফ্লেক্ট করতে পারে না, তাকে অন্যের রাইটসগুলো ভাবতে হয়। সেই ক্ষেত্রে এগুলো ভাবতে গিয়েই কি করেছেন? ভারত একটা নতুন এথনিসিটি এবং কালচার প্রতিষ্ঠিত করে, যেটা সব কালচার মিলে একটা কি হয়? ভারতীয় কালচার হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, তারপর আমরা যদি দেখি যে এইখানে আমরা যদি দেখি ভারতের মধ্যে পার্সিয়ানরা, গ্রিকরা, তারপর হচ্ছে শিখরা, হান্স জাতিরা,
পর্তুগিজরা, আরবরা বিভিন্ন সময় ভারতে এসেছেন, ইংল্যান্ড ভারতে এসেছেন, এসে ব্যবসা বাণিজ্য করেছেন, বিভিন্ন কালচার, ভাষা ইত্যাদির ইনক্লুশন হয়েছে ভারতের জাতির মধ্যে। আর এইভাবে সবগুলোর ইনক্লুশন বা অন্তর্ভুক্তির মাধ্যমে ভারত কী হয়েছে, নতুন একটা কালচারে পরিণত হয়েছে। আর সেই নতুন কালচারটাকে কি করেন ভারতীয় জনগণ ধরে রাখেন, আর এইভাবেই তারা কী করে তাদের রেসিয়াল ইউনিটিটাকে বজায় রাখে। তো বন্ধুরা, তারপর দেখি ভারতে নানা ভাষা থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটি ভাষাগত অর্থাৎ লিঙ্গুইস্টিক ইউনিটি রয়েছে। অর্থাৎ দেখেন আমরা ভারতের মধ্যে কিভাবে এত ভাষা সত্ত্বেও থাকা সত্ত্বেও বা একটা ইউনিটি রয়েছে। দেখেন আমরা যদি 3rd সেঞ্চুরির দিকে তাকাই, ভারতের প্রধান ভাষা ছিল প্রাকৃতিক, ঠিক আছে, প্রকৃত। এবং তারপরে এটার উপর বেস করে সংস্কৃত ভাষার উদ্ভাবন হয়েছে। এবং আমরা যদি দেখি যে এরপরে এটার উপর বেস করে হিন্দি, তারপর গুজরাটি, তামিল, ঠিক আছে, এই ভাষাগুলোর আবির্ভাব হয়েছে। তাহলে সবগুলো রুট যদি দেখি প্রাকৃত এবং সংস্কৃতি, তো এইভাবে কি করে আমরা দেখি যে ভারতে একটা ভাষাগত একতা রয়েছে, যদিও নানা বৈচিত্র্যতা রয়েছে ভাষার মধ্যে। তারপর আমরা যদি দেখি যে বর্তমানে হিন্দি হচ্ছে ভারতে একটি ডমিন্যান্ট ভাষা, এবং ইংলিশও কি করে ভারতকে একটা ইউনিটি দান করতে সাহায্য করে। তো এইভাবে ভারতের মধ্যে নানা ধরনের ডাইভার্সিটি, ভিন্নতার থাকা সত্ত্বেও, বৈচিত্র্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে কি রয়েছে, একটা লিঙ্গুইস্টিক ইউনিটি রয়েছে, অর্থাৎ ভাষাগত ঐক্য রয়েছে। এর ফলেই কিন্তু ভারত একত্রে রয়েছে, নতুবা ভারত কবেই কি হয়ে যেত, বিভক্ত হয়ে যেত, আলাদা কতগুলো স্বাধীন রাষ্ট্র তৈরি হয়ে যেত। তারপর দেখে যে রিলিজিয়াস ইউনিটি আমরা দেখি যে রামায়ণ, ভারতের মূল ধর্মীয় থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে রামায়ণ এবং মহাভারত। এগুলোর উপর বেস করে আমরা দেখি যে ভারতের যে কাস্ট সিস্টেম, তারপর হচ্ছে বিলিফ, তারপর হচ্ছে রেস, ঠিক আছে, এই সবগুলো কি সবাই বিশ্বাস করে। ট্রান্সমাইগ্রেশন অফ সোল, মনোথেইজম, ইমমর্টালিটি অফ দ্য সোল, অর্থাৎ পরজন্মে বিশ্বাস করে। মোটামুটি ভারতের সবাই পরজন্মে বিশ্বাস করে, ঠিক আছে, মুসলমান ছাড়া। তো এইভাবে দেখা যাচ্ছে ভারত কি করে নতুন একটা রিলিজিয়াস কালচার তৈরি করে। দেখা যাচ্ছে হোলি, দিওয়ালি সেলিব্রেটেড বাই অল। দেখা যাচ্ছে যে হোলি, দিওয়ালি এই অনুষ্ঠানগুলো কি হয় ভারতে অনেক সময় মুসলিমরা, তারপর বৌদ্ধরা অনেকেই এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। আবার মুসলিমদের অনেক অনুষ্ঠানে ভারতীয়রা অংশগ্রহণ করে। এইভাবেই হচ্ছে ভারতে কি রয়েছে, একটা রিলিজিয়াস বা ধর্মীয় ঐক্য রয়েছে। আর রিলিজিয়াস ইউনিটি, সবগুলো ঐক্য মিলেই কিন্তু ভারতের কি হয়, পলিটিক্যাল ইউনিটিটা তৈরি হয়, যেটা মিলে কি হয় ভারতের সোভারেন্টিটা টিকে রয়েছে এখনো পর্যন্ত। তো বন্ধুরা, তারপর দেখি যে কিভাবে তার পলিটিক্যাল ইউনিটি, রাজনৈতিক ইউনিটিটা রয়েছে। বন্ধুরা, ভারতের রাজনীতির মূল সুর কি আপনারা জানেন, সেটা হচ্ছে কৌটিল্য ফিলোসফি, ঠিক আছে। ভারতের রাজনীতিতে কৌটিল্যের অনেক বড় একটা অবদান রয়েছে, যেটা এখনও ভারত সরকার অ্যাপ্লিকেশন করে। আর এর ফলেই কিন্তু কি রয়েছে, ভারতের আর্টিকেল 1-এর মধ্যে রয়েছে ইউনিয়ন অফ দ্য স্টেট, অর্থাৎ ভারতের নানা অঙ্গরাজ্যগুলোকে কি করতে হবে, একত্রে রাখতে হবে, এক করে রাখতে হবে, ঠিক আছে। আর এর ফলে কি হয়, তাদের মাঝে এক ধরনের হোমোজিনাস প্যাটার্ন অফ ল, তারপর হচ্ছে প্যানাল কোড, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অর্থাৎ আপনি দেখেন প্রায় মোটামুটি সবগুলো অঙ্গরাজ্যের মধ্যে একই জাতীয় ল, প্যানাল কোড ইত্যাদি একত্রিত রয়েছে। আর এভাবেই হচ্ছে কি হয়, পলিটিক্যাল ইউনিটিটা টিকে রয়েছে এখনো পর্যন্ত। কালচারাল এবং সোশ্যাল ইউনিটিটা আগেও আলোচনা করছে, যে হোলি, দিওয়ালি এগুলো আলোচনা করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কমন কাস্টম, ড্রেস, ইটিং হ্যাবিট, এগুলো প্রায় মোটামুটি সেম। তারপর আমরা যদি দেখি যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এগুলো ভারতের সবার কাছে কি হয়, পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয়। তো এর ফলে আমরা দেখি যে একটা কালচারাল এবং কি হয়, সোশ্যাল ইউনিটি প্রতিষ্ঠিত হয়। এবং আমরা যদি সাহিত্যেও এক ধরনের ইউনিটি দেখতে পাই বন্ধুরা, তা আমরা যদি দেখি যে বেদ, তারপর হচ্ছে কি পুরাণ, তারপর হচ্ছে উপনিষদ, তারপর হচ্ছে ধর্মশাস্ত্র, তারপর হচ্ছে ধর্মশাস্ত্র, তারপর এইগুলো সবগুলোই কি হয়, সংস্কৃত ভাষায় লেখা হয়। এর ফলে দেখা যাচ্ছে ভাষাগত ঐক্য কি করে, ভারতের সাহিত্যের মধ্যে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত করে। তো বন্ধুরা, এই যে আমাদের সকল ইউনিটিগুলো, ইউনিটি ইন লিটারেচার, কালচার, সোসাইটি, পলিটিক্স, রিলিজিয়ন, তারপর হচ্ছে ভাষাগত ঐক্য, রেসিয়াল ঐক্য, জিওগ্রাফিক্যাল ইউনিটি, এই সবগুলো ইউনিটি মিলে কি করে ভারতকে একটা নতুন একটা সুভারেন্টি বা ইউনিটি দাঁড় করা, ভারতকে একটা নতুন আইডেন্টিটি দিয়ে থাকে। সেই আইডেন্টিটির উপর বেস করে কি রয়েছে, এখনো পর্যন্ত ভারত রাষ্ট্রটা টিকে রয়েছে, ভারতের মধ্যে কোনো বিভক্তি দেখা দেয় নাই। আর এটাই বোঝানোর চেষ্টা করেছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ ভারতের নানা ধরনের ভিন্নতা, বৈচিত্র্যতা, ধর্ম, বর্ণ, বৈষম্য থাকা সত্ত্বেও ভারতে কি রয়েছে, এক ধরনের ইউনিটি রয়েছে। আর সেই ইউনিটির ফলেই এখনো পর্যন্ত কি ভারত রাষ্ট্র
টিকে আছে, ভারত কি হয় নাই, বিভক্ত হয় নাই, বা ভারতে বিভিন্ন স্বাধীন রাষ্ট্র তৈরি হয় না ভারত ভেঙে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা, অর্থাৎ কিভাবে ভারত একটা ইউনিটি ইন ডাইভার্সিটি। তো বন্ধুরা, আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এই ছিল আজকের আলোচনা, ভালো থাকবেন আপনারা।